আজ আমার স্বামীর গায়ে হলুদ। ওর গায়ে প্রথম হলুদ আমি ছুঁয়ে দিলাম। কটা নারী এত সৌভাগ্য নিয়েই পৃথিবীতে আসে। ছলছল দুটি নয়ন নিয়ে নয়না তার স্বামীর কপালে হলুদ ছুঁয়ে দিল। রবির চোখ দুটো শুষ্ক নয়, প্রচুর বৃষ্টির পরে মাটি যেমন ভিজে থাকে ঠিক তেমন হয়ে আছে রবির চোখ দুটো। রবিকে বাসর ঘরে ঢুকিয়ে দিয়ে আমি আমার বেডরুমে এলাম। কি বিশাল শূন্য লাগছে ঘরটাকে। এত আসবাবপত্রের মাঝেও ঘরটা শূন্য, ফাঁকা। এই 8 বছরের মধ্যে আজকেই প্রথম আমি রবিকে ছেড়ে ঘুমাবো। ঘুম কি আসবে আজ, বা কোনো কালেও কি ঘুম আসবে এই দু চোখে? শূন্য বিছানায় হাত রেখে ছুঁয়ে দেখছি এইখানে মানুষটা শুয়ে থাকতো। 8 বছরের কত খুনসুটি, কত স্মৃতি, কত ভালোবাসা সব এই ঘরটার সাথে জড়িয়ে আছে। মনে পড়ছে আমার বাসর রাতের কথা। কত লাজুক লাজুক সেই অনুভূতি। চোখ তুলে রবির দিকে লজ্জায় তাকাতে পারছিলাম না। আর রবিও হুট করে সেদিন লাজুক হয়ে গেছিল। দুজনই আসামির মতো মাথা নিচু করে বসেছিলাম। সে দিনটা স্মৃতি আজ চোখ ভরা জল নিয়ে ভাবছি। মনে পড়ছে আমাদের টুইন বেবির গল্প। মনে পড়ছে বেবিদের নাম রাখা নিয়ে আমাদের সেই টক মিষ্টি ঝগড়ার কথা। সব আজ স্মৃতি হয়ে গেছে, শুধুই স্মৃতি। তো কিছু সইবার ক্ষমতা কেন দিচ্ছ? সব সহ্য ক্ষমতা তুলে নাও। কি লাভ এত কিছু সহ্য করে এই বেঁচে থেকে? একজন অক্ষম নারী তার স্বামীকে অন্য একটা নারীর সাথে বাসর ঘরে ঢুকিয়ে দিয়ে কতটা নির্লজ্জের মতো বেঁচে আছে। এই লজ্জা, এই অপমান নিয়ে আমি এখনো নির্লজ্জের মতো শ্বাস নিচ্ছি। আমি বন্ধা। আমার এই অক্ষমতা ঢাকবার মতো পৃথিবীতে এমন কোনো গোপন স্থান আছে কি? নেই, কোথাও নেই। 8 বছরের সংসার জীবনে আমাদের কোনো সন্তান হয়নি। একটা বেবি অ্যাডাপ্ট করতে চেয়েছিলাম, কিন্তু শাশুড়ি মা সরাসরি রবিকে বললেন, কার না কার পাপের ফল অনাথ আশ্রমে রাইখা আসে। বৈধ সন্তান হইলে ঠিকই কোনো না কোনো আত্মীয় ওই বাচ্চার দায়িত্ব নিত। আর ওইসব পাপ আমি আমার সংসারে রাখতে পারবো না। বউ বাচ্চা দিতে পারতেছে না, এটা তার অক্ষমতা, তাই তাকে বলো তোর দ্বিতীয় বিয়েতে সে যেন সম্মতি দেয়। আমি আর রবি দুইজনই আমার রুমে দাঁড়িয়ে দাঁড়িয়ে শুনছি, কথাগুলো শুনছি আর আঁচল দিয়ে চোখ মুছতেছি। রবি সংসারের কোনো ব্যাপারে কথা বলে না, কিন্তু একটা অ্যাডাপ্ট বেবি আমি ওর কাছে আবদার করেছিলাম। কিন্তু এই বাড়িতে শাশুড়ি মায়ের বিনা হুকুমে কিছুই হয় না। তাই একটা অ্যাডাপ্ট বেবি চাই, সেই দরখাস্ত নিজের মায়ের কাছে দিতে গিয়েই এত কথা শুনতে হলো রবিকে। অনেকক্ষণ চুপ থাকার পর রবি বলল, আম্মা, দত্তক বাচ্চা বাসায় উঠতে দেবেন না ঠিক আছে, তাই বলে সন্তানের জন্য দ্বিতীয় বিয়ে করব, এটা কেমন কথা? এটা কেমন কথা বলতেছিস তুই রবি? তুই আমার একটাই ছেলে, আর সেই যদি নিঃসন্তান হয় তাহলে বংশ তো এখানে শেষ। 8 বছর অপেক্ষা করেছি, আর নয়। এবার আমি নাতির মুখ দেখতে চাই। তোকে ন্যায় অন্যায় নিয়ে ভাবতে হবে না। তুই যদি বিয়ে না করিস তবে এই মুহূর্ত থেকেই আমি আহার ত্যাগ করলাম। 2 দিন হলো আম্মা পানি পর্যন্ত খায়নি। বয়স্ক মানুষ, সুগার আছে, অসুস্থ হয়ে পড়েছেন। ডাক্তার আনা হয়েছিল, কিন্তু ডাক্তারকে উনি তার রুমে ঢুকতে দেননি। সারা বাড়ি জুড়ে অশান্তি বিরাজ করছে। রবির মুখের দিকে তাকাতে পারছি না,
কি যে বলবো বুঝেই উঠতে পারছি না। দুদিন ধরে আমরা দুটো মানুষ দুই ধরনের লজ্জায় কেউ কারুর মুখের দিকে তাকাতে পারছি না। আমার লজ্জা আমি বন্ধা, আর রবির লজ্জা তার মা তাকে দ্বিতীয় বিয়ে দেওয়ার জন্য এত কঠোর একটা পণ করেছেন সেটা। আমি কিভাবে সবকিছু ম্যানেজ করব ভেবে পাচ্ছি না। আর রবিকেই বা আমার কি বলা উচিত? তবু কিছু বলাটা জরুরি, কারণ নিজেকে অপরাধী রূপে আর দেখতে পারছি না। একটা সন্তান জন্ম দিতে পারছি না, বংশ রক্ষা করতে পারছি না। এই কষ্ট কি একাই ওদের? আমার কি কষ্ট হয় না? আমার হৃদয় কি ক্ষতবিক্ষত হয় না? মা হতে না পারার অক্ষমতার যন্ত্রণা বুকে চেপে রেখে বললাম, তুমি দ্বিতীয় বিয়ে করো রবি। কথাটা বলতে মুখ না আটকালেও বুকটা যে আটকালো সেটা শ্বাস নিতে গিয়েই টের পেলাম। রবির আমার দিকে অবাক দৃষ্টিতে তাকিয়ে বলল, তোমার মাথা খারাপ হয়ে গেছে নয়না? একবার ভেবে দেখো রবি, আম্মা অসুস্থ হয়ে পড়েছে। কি করবে তাহলে? যাও, তোমার মাকে সুস্থ করো। আমি কি করব নয়না, তুমি বলে দাও। কথাটা বলেই রবি হাউ মাউ করে কাঁদতে শুরু করলো। কি সান্ত্বনা দেব তাকে? আর নিজেকেই বা কি বলে বোঝাবো? তবু আমার কিচ্ছু করার নেই। আমার সামনে এই একটাই অপশন হলো, আমি নিরুপায়। আমি শাশুড়ি মায়ের রুমে গিয়ে বললাম, আম্মা, আপনার ছেলে বিয়ে করতে রাজি হয়েছে, আর আমিও রাজি। আপনি প্লিজ এখন খেয়ে নিন। বাচ্চা বলাতে এসেছো? রবি এসে আমার মাথায় হাত রেখে কসম করলে তবেই আমি খাবো। এখন তুমি যাও, আর অকারণে আমার রুমে আসবা না। আমি হতাশ হয়ে ফিরে এলাম। ছলছল জল নিয়ে রবির দিকে তাকিয়ে বললাম, প্লিজ একবার রাজি হয়ে যাও। রবি অসহায়ের মতো আমার দিকে চেয়ে আছে। শাশুড়ি মায়ের শারীরিক অবস্থা সত্যি খুব খারাপ, কারণ উনি খাবার সহ ঔষধ খাওয়াও ছেড়ে দিয়েছেন। আজ যদি উনার নিজের মেয়ে থাকতো আমার পজিশনে, তবে কি উনি এমনটা করতে পারতেন? আমি রবির পায়ে পড়ে হাউমাউ করে কাঁদতে শুরু করলাম। রবি আমাকে টেনে দাঁড় করিয়ে বলল, এই পাগলি, নিজের কথা ভেবেছ একটিবার? যে নারী সন্তান জন্মদানে ক্ষমতা রাখে না, তার বোধহয় নিজের কথা ভাবা উচিত নয়। আমি নিজেকে সামলে নিয়ে বললাম, ভেবেছি তো। আমি জানি তুমি সারাটা জীবন আমাকে ভালোবাসবে, আর তোমার সন্তানকে বুকে নিয়েই আমি মাতৃ সুখ অনুভব করব। আমার কথা শুনে রবি কাঁদতে শুরু করলো। মনে মনে বললাম, আমি জানি তুমি সারা জীবন আমাকে ভালোবাসতে পারবে না। আমি এই পরিবারের ছাই ফেলা ভাঙা কুলো হয়ে যাব। অবশেষে রবির খালাতো বোন ভূমিকে বিয়ে করতে রাজি হলো রবি। এসব নানান ভাবনায় আমার রাত শেষ হলো। ভোর হয়ে গেছে। ছাদে গেলাম প্রকৃতির সাথে আলিঙ্গন করতে, কিন্তু আকাশ বাতাস প্রকৃতি সবকিছুকেই ধূসর মনে হলো, তাই চলে এলাম। নাস্তা রেডি করলাম। এতটা বছর ধরে এই সংসারের সব কাজ আমি করেছি, অথচ আজ নিজেকে বাড়ির বুয়া মনে হচ্ছে। কি আজও মানুষের অনুভূতি! স্বামী থাকলে কাজ করাকে সংসার করা মনে হয়, আর স্বামীবিহীন কাজগুলো দাসী বানিয়ে দেয়।
অথচ এই সংসারটার জন্যই আমি উচ্চশিক্ষিত হওয়া সত্ত্বেও কোনো চাকরি করিনি, আর এই সংসারেই আমি আজ গ্র্যাজুয়েট দাসী। আমি টেবিলে খাবার রেডি করতেই নতুন বউ রুম থেকে বাহির হয়ে এলো। ভূমির চোখ মুখে লাজুক লাজুক খুশি ছড়িয়ে আছে। সেটাই তো স্বাভাবিক, কারণ বাসর রাত একজন নারীর জীবনে শত জন্মের শ্রেষ্ঠ রাত। একটা রাত একই বাড়িতে দুটো নারীর দুই ভাবে পোহালো। আমি রবির জন্য অপেক্ষা করছি, সে কখন বাইরে আসবে। সারাটা রাত তাকে দেখিনি। সারা রাত কি অনেক দীর্ঘ সময়? আমার কাছে তো এক যুগ মনে হয়েছে। রবি আধা ঘন্টা পর বেরিয়ে এলো। আমার চোখের সাথে সে চোখ মেলাতে পারছে না, কিন্তু আমি অপলোক তার দিকে চেয়ে আছি। আমি খাবার বেড়ে দিতে যেতেই ভূমি আমার হাত থেকে খাবারের বাটি নিয়ে বলল, আমি দিচ্ছি। আমি ওখান থেকে সরে আসতেই রবি বলল, নয়না, খাবার বেড়ে দাও। রবির কথা শুনে আমার চোখে জল চলে এলো। মরার চোখে যে কি হয়েছে, কারণে অকারণে শ্রাবণ বয়। আমি মাথা নিচু করে রবিকে খাবার বেড়ে দিচ্ছি। হঠাৎ টপ টপ করে কয়েক ফোঁটা অশ্রু রবির হাতে পড়তেই রবি চমকে উঠে আমার দিকে তাকালো। আমি চোখ মুছে রুমে চলে গেলাম। কি করে আমার রাত দিন কাটবে রবি? কিভাবে আমি বেঁচে থাকবো তোমাকে ছাড়া? এত বড় জীবনটা কবে ফুরাবে? রবি নাস্তা না করেই আমার রুমে এলো। আমি নিজেকে সামলে নিয়ে স্বাভাবিকভাবেই বললাম, উঠে এলে কেন? যাও, নাস্তা করে নাও। রবি কোনো উত্তর না দিয়ে চুপচাপ দাঁড়িয়ে থাকলো। আমার মনে পড়ে গেল আমার বিয়ের পরের দিনের কথা। রবি নাস্তার প্লেট রুমে এনে বলেছিল, এই যে দেখো নাস্তার প্লেট। কি ভেবেছ তোমার জন্য এনেছি? এখন তুমি আমাকে খাইয়ে দেবে। নতুন বিয়ে হয়েছে, কি লজ্জার কথা। তবুও সেদিন রবি জোর করে আমাকে খাইয়ে দিতে বাধ্য করেছিল। এছাড়াও এই 8 বছরে অসংখ্য বার আমি তাকে খাইয়ে দিয়েছি। আমাদের মধ্যে সব ছিল, ভালোবাসা, মায়া, শ্রদ্ধা, বিশ্বাস। শুধু একটা সন্তানই ছিল না। একটা শূন্যতা এতগুলো পূর্ণতাকে ভুল প্রমাণ করে দিয়েছে। এত স্মৃতি আমি কোথায় লুকিয়ে রাখবো? কোথায় বা নিজেকেই লুকাবো? রাতে একটু যে ঘুমোনি, সেটা তোমার চোখ বলে দিচ্ছে, নয় না? তুমিও তো ঘুমোনি, তাই না? আমার কথা শুনে রবি অপরাধীর মতো মাথা নিচু করে দাঁড়িয়ে রইল। এই কথাটা বোধহয় আমার বলা উচিত হয়নি। নিজে তো কষ্ট পাচ্ছি, আর সারা জীবন এই কষ্ট বয়ে বেড়াবো, তাই বলে মানুষটাকেও কষ্ট দেব না, এটা অনাচার হবে। মানুষটার চোখ দুটো জলে ভরে গেছে। আমি নিজেকে স্বাভাবিক করে বললাম, আজকেও কি তোমাকে আমার খাইয়ে দিতে হবে? আমার কথা শুনে রবি আমাকে জড়িয়ে ধরে আকুতি করে কাঁদতে শুরু করলো। আমিও আর নিজেকে সামলে নিতে পারলাম না। রবির বুকে মুখ গুজে আর্তনাদ করে কাঁদলাম। জানি এরপর হয়তো আর কখনোই তার বুকে মুখ গুজে কাঁদার ভাগ্য আমার হবে না। স্বামীর ভাগ দিইনি আমি। আমার স্বামী পুরোটাই অন্যের হয়ে গেছে। বিয়ের 1 মাস পর রবির নতুন বউ কনসিভ করলো। সারা বাড়িতে খুশির হাওয়া বইছে। রবির মুখের দিকে তাকিয়ে বুঝলাম যে 8 বছর ধরে এই খুশিটাকে
সে আড়ালে লুকিয়ে রেখেছিল। আমি অভাগিনী বলেই এতটা বছর এই খুশিটাকে বাহিরে আনতে পারিনি। হয়তো সে অনেক কষ্ট চেপে রেখেছিল, যা আমাকে কখনো টের পেতেও দেয়নি। আজকাল সবাই নতুন ভূমিকে নিয়ে খুব ব্যস্ত। আমার চোখের সামনে আমার ভালোবাসার মানুষটিও একটু একটু করে বদলে গেল। রবিও নিজের গর্ভবতী বউয়ের যত্নের ত্রুটি রাখে না। টাইমলি খাবার খাওয়ানো, ঔষধ খাওয়ানো, সব কিছুর সে খেয়াল রাখে। আমার কথা ভাবার মতো কেউই নেই এই বাড়িতে। আমি খেলাম কি না খেলাম তার খোঁজ কেউ রাখে না। বরং ভূমির যত্নের ত্রুটি হলে রবির কাছে আমাকে জবাবদিহি করতে হয়। শাশুড়ি মা ভূমির ঘরে আমাকে যেতে দেন না, যদি আমি ভূমির গর্ভের সন্তানের কোনো ক্ষতি করে ফেলি সেই ভেবে। যার ভেতরের মা হওয়ার এত আকাঙ্ক্ষা, সে কি করে পারবে কোনো অনাগত শিশুর ক্ষতি করতে? সতীনরা বোধহয় এমন নিম্ন শ্রেণীর কাজ করতেই পারে। আমি এই বাড়ির পার্মানেন্ট বুয়া হয়ে গেলাম। দিনরাত পরিবারের সবার খেয়াল রাখাটা বোধহয় বুয়ার কাজ নয়, কিন্তু স্বামীবিহীন এই সংসারে আমার অবস্থান কোথায় সেটা কি কেউ বলতে পারবে? আমার বাবা বহুবার এসেছেন আমাকে নিতে, কিন্তু আমি যাইনি। কিছু না হোক, রোজ তো রবিকে দেখতে পাই, এইটুকুই বা কম কিসে? কিন্তু এ বাড়ির কেউ এইটুকু আমাকে দিতে চায় না। রবির ছেলে অবিকল রবির মতো দেখতে হয়েছে, আমার স্বামীর সন্তান, অথচ ওই সন্তানের মা আমি নই। এমনকি ওই বাচ্চাটাকে আমার কোলে নেওয়ারও কোনো অধিকার নেই। আমি বন্ধা, তাই কল্যাণ অকল্যাণ বলেও তো কিছু কথা থাকে। আজকাল সেই কল্যাণ অকল্যাণও রবিও মানে। সেটা দেখে অবশ্য আমি অবাক হই না, কারণ নিজের সন্তানের প্রতি এমন দুর্বলতা প্রতিটা বাবারই থাকে। রোজ নিজের এই অবহেলিত রূপ দেখে দেখেও আমি মাটি কামড়ে এই বাড়িতেই পড়ে আছি। কিন্তু বাচ্চাটার অসুখ করলেই ভূমি বলে আমার মতো বাজা নারীর দৃষ্টি লেগে নাকি বাচ্চা অসুস্থ। আর কত লাঞ্ছনা আমার কপালে লিখে রেখেছ। নিজের স্বামীকে ভালোবাসার দায়ে এর চেয়ে যদি আমার ফাঁসি হতো, তবুও হয়তো সম্মান নিয়ে মরতে পারতাম। আর এই ধরনের কথা রবিও বিশ্বাস করতে শুরু করেছে। একদিন রবি আমার রুমে এসে বলল, নয়না, আমি একটা বাসা দেখেছি, তুমি গোছগাছ করে নাও, এখন থেকে তুমি ওখানেই থাকবে। রোজ অফিস থেকে ফিরে এই রকমের অশান্তি আর ভাল লাগে না। আচ্ছা ঠিক আছে। কথাটা বলেই রবি চলে যাচ্ছিল। আজকাল রবি আমার রুমে আসাই ভুলে গেছে। আমি তাকে পেছন থেকে ডেকে বললাম, সেই নতুন বাসাতে মাঝে মাঝে তুমি যাবে তো? সে একটা দীর্ঘশ্বাস ছেড়ে বলল, যাব। তোমার খরচাদি দিতে যেতে তো হবেই। 1 বছর ধরে আমি এই নতুন বাসাতে একা থাকি না। একটা পথ শিশুকে নিজের কাছে রেখেছি। তার নাম রেখেছি আঁখি। 5 বছরের আঁখি রাস্তায় ভিক্ষা করত। একদিন তার সাথে আমার দেখা হয় রাস্তায়। ভিক্ষা চাইছিল। সে জানেই না তার বাবা মাকে, এমনকি তার নিজের নামটাও ছিল না। কত বছর ধরে সে পথে পথে ভিক্ষা করত সেটাও সে জানে না। আমি একটা বেসরকারি স্কুলের শিক্ষকতা করছি। আঁখিকেও স্কুলে ভর্তি করেছি। আঁখি আমাকে মা বলে ডাকে। রবি মাসে 2-1 বার আসে।
কিন্তু 10-15 মিনিটের বেশি থাকে না। আমি আর রবির থেকে কোনো টাকা নিই না। আমাদের মা মেয়ের সংসার আমার অল্প রোজগারেই বেশ চলে যায়। রবির টাকার দরকার আমার কোনো কালেও ছিল না। চেয়েছিলাম রবিকেই। সেই রবি আমাকে ভুলে যায়নি। বাস্তবতা রবির মন থেকে নয়নাকে মুছে দিয়েছে। আর বাস্তবতাই হয়তো একজন বন্ধা নারীকে আখির মা বানিয়ে দিয়েছে। আমি স্বাগতা গল্পটি এখানেই শেষ করলাম। আজকের গল্পটি কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও।